আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ শ্রেণীর প্রায়োগিক লেখা একটা গল্প, জাহানারা ইমামের। গল্পের নাম হচ্ছে ৭১-এর দিনগুলি। এটাকে আমরা দিনপঞ্জি বলি। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি বইটি থেকেই এই গল্পটা নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এই জন্য জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয়। জাহানারা ইমামের সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের বইয়ে তেমন তথ্য নাই, আমার পরবর্তীতে ক্লাসে ওনার সম্পর্কে তথ্য থাকবে। তাহলে ৭১-এর দিনগুলি এখানে দিনপঞ্জি আকারে লেখা, ২-৩টা দিনের ঘটনা দিয়েছে। চলো আমরা আজকে এটা পড়ি। 19 মার্চ 19৭১ শুক্রবার। 19৭১ সালে শুক্রবার 19 মার্চের ঘটনা। প্রতিদিনের ঘটনা উনি ডায়েরিতে লিখে রাখতেন দিনপঞ্জি আকারে। এটাই হচ্ছে এই গল্প আকারে মর্যাদা পেয়েছে। বলছে, আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলার অক্ষর, এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকারই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছে শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। বাংলার পটুয়া সমাজের এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের যে ছোট প্রশ্ন পড়তে হবে, ছোট প্রশ্ন এক কথায় উত্তরে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আসতে পারে যে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে কোনটি, তখন কিন্তু হবে শাপলা ফুল। বা বাংলার পটুয়া সমাজ সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে কোনটাকে গ্রহণ করেছে, শাপলা ফুলকে। এইভাবে আর কি ছোটো প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তারপরে যাই আমরা, বলছে যে এটা একদিনের ঘটনা গেল 19 মার্চ 19৭১ শুক্রবার। এখন আর একটা ঘটনা আমরা পড়ব। 22 মার্চ 19৭১ সোমবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমিও হয়েছিলাম। কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টকবক করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি আজ 8:30 নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। আগামীকাল 23 মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এজন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। তার মানে 22 মার্চ 19৭১ সোমবারে এই দিনে কী ঘটনা দিল? এখানে দিল যে ওই দিন ছুটির দিন ছিল, লেখিকা একটুও সময় পায়নি, তার বাড়িতে অনেক মেহমান ছিল, চা নাস্তা দিতে দিতে তারা সবাই হয়রান হয়ে গিয়েছিল। সাথে ছিল সুবহান, বারেক, কাশেম। হ্যাঁ, দেশব্যাপী কী হচ্ছিল? দ্রুত প্রবহমান ঘটনার উত্তেজনা নিয়ে অনেক সবাই আর কি খুব অকিবহাল ছিল বা এটার সঙ্গে খুব জড়িত ছিল। লেখিকাও তার সাথে জড়িত ছিল। সময় যে কীভাবে পার হয়ে গিয়েছে লেখিকা টের পায়নি। বলছে, রুমি আজ 8:30 নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। রুমি হচ্ছে ওনার বড় ছেলে যে যুদ্ধে শহীদ হয়েছিলেন। আগামীকাল 23 মার্চ প্রতিরোধ দিবস। 23 মার্চকে হচ্ছে প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে সবাই। এজন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন, উত্তেজনা, জনমনে বিপুল সাড়া, উদ্দীপনা। পাকিস্তান সরকার তখন পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য শুরু করেছিল। এই বৈষম্য নিয়েই তখন সবার মধ্যে উত্তেজনা। আর 7ই মার্চের ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটার উপর ভিত্তি করেও সবাই কিভাবে আন্দোলন করবে, কিভাবে দেশকে স্বাধীন করবে, মুক্ত করবে, সেই নিয়ে সবার মনে একটা চিন্তা ঢুকে গিয়েছিল। এরপর আর একটা ঘটনা দিয়েছে 23 মার্চ 19৭১ মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আর একটা বাসে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। তখন তো হচ্ছে পাকিস্তান ছিল, পাকিস্তানের পতাকা ছিল, কিন্তু পূর্ব বাংলার মানুষরা কী করলো? লেখিকাই তার ছাদে স্বাধীন দেশের পতাকা উড়ালো, নতুন পতাকা। বুকের মধ্যে শিরশির করে উঠলো আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সব কিছু মিশে একাকার অনুভূতি হলো মনের মধ্যে। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লালে, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উঠছে। ফটো তুললাম অনেক। তার মানে কি? তারা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লো, সারা শহর ঘুরে দেখলো সবার বাড়িতে এরকম করে কালো পতাকার পাশাপাশি সবুজ পতাকা, লাল পতাকা, হলুদ পতাকা, সবাই বিভিন্ন ধরনের পতাকা টানিয়ে ওই দিনটা পালন করছে। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম।
মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সেটে রেখেছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে তোমাদের। একটা দিয়েছে 23 মার্চ 1971 মঙ্গলবারের ঘটনা, একটা দিয়েছে 22 মার্চ 1971 সোমবারের ঘটনা, একটা দিয়েছে 19 মার্চ 1971 শুক্রবারের ঘটনা। শুক্রবার, সোমবার আর হচ্ছে মঙ্গলবার, 3 দিনের ঘটনা। এই ঘটনাটা আসলে আরও আছে, এটা দশম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে আছে এই গল্পটা, দিনপঞ্জি আকারের লেখা জাহানারা ইমামের। ওইখানে আছে 8টা দিনের ঘটনা। ওইখানেই মুক্তিযুদ্ধের শুরু হয়ে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছিল ওইখানে তুলে ধরা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধের আগের ঘটনাগুলো, 3 দিনের ঘটনা তোমাদের সামনে তুলে ধরেছে। এটা সংকলিত, এটা আরও আছে, যদি পড়তে মনে চায় তোমরা উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারো, দশম শ্রেণীর বইতে আছে এটা। তাহলে আমরা এখন একটু এটা শব্দার্থগুলো দেখি। অভিনব অর্থ হচ্ছে নতুন, আলোড়ন অর্থ যা নাড়া দেয়, উদ্দীপনা অর্থ যা উদ্দীপ্ত করে। এক একটি বাংলার অক্ষর এক একটি বাঙালির জীবন বলতে বাংলা ভাষার এক একটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে বাংলা ভাষা আন্দোলনের আত্মদানের স্মৃতি। তার মানে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, পাকিস্তান সরকার আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, বলেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু আমাদের বাঙালিরা সেটা মেনে নেয়নি। তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটার কথা এখানে বলছে। ঘটনাবলী অর্থ হচ্ছে বহু ঘটনা, ডিজাইন অর্থ নকশা, পরিকল্পনা অর্থ কী করতে হবে তা ঠিক করা, পোস্টার অর্থ লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো এমন বড় কাগজ। প্রতিরোধ দিবস হচ্ছে 1971 সালের 23শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। প্রতীক অর্থ হচ্ছে চিহ্ন। টকবক করা অর্থ হচ্ছে অস্থির হওয়া, প্রবাহমান অর্থ হচ্ছে যা বয়ে যাচ্ছে। এখানে তোমাদের প্রস্তাব অর্থ হচ্ছে যা করতে চাওয়া হয়, শিশির অর্থ উত্তেজনায় অনুভূতি, সমিতি অর্থ হচ্ছে কয়েকজন মিলে তৈরি করা সংগঠন, সারা অর্থ হচ্ছে একমত হওয়ার মনোভাব। সবুজ লাল হলুদে উজ্জ্বল পতাকা বলতে বাংলাদেশের প্রথম পতাকার নকশা ছিল সবুজের ভিতরে লাল বৃত্ত, আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র, এই জন্য বলতেছে সবুজে লালে হলুদে উজ্জ্বল পতাকা। সভা অর্থ মিটিং, সার সেটে মানে সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা। স্টিকার অর্থ হচ্ছে কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। তাহলে আমরা গল্পটা পড়লাম, বলতেছে গল্পটার কিছু প্রশ্ন, যে এটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি পরবর্তী ক্লাসে দেব। কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, লেখাটি কোন সময়ের কয়দিনের ঘটনা, তারপর বলতেছে লেখার কি কি কাজের উল্লেখ করেছেন, লেখার 3টি অংশে শুরুতে তারিখ দেওয়া কেন, হ্যাঁ, লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তার মানে কি আমরা যে লেখাগুলো পড়লাম লেখাগুলোর উপরে তারিখ দেওয়া আছে। এই যে প্রতিদিনের ঘটনা যে লেখা হয়, এই প্রশ্নগুলোর উত্তরও পাবা। আর এখান থেকে আরেকটা নতুন জিনিস আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে এই গল্পটা তোমরা নিজের ভাষায় লেখা শিখবা। আর হচ্ছে এই যে এখানে আসছে একটা শব্দ রোজনামচা। রোজনামচা প্রতিদিনের ঘটনা যে আমরা লিখি, এই এক একটা ঘটনাকে আমরা প্রতিদিনের অনেক ঘটনা ঘটে, এই এক একটা ঘটনা যখন আমরা লিখে রাখি, এই লিখে রাখার বিবরণকেই বলা হয় রোজনামচা। তাহলে লেখিকার এই 71-এর দিনগুলো রচনাটাকে আমরা রোজনামচাও বলতে পারি। রোজনামচা লেখার সময় কয়েকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হয়, বিষয়গুলো না খেয়াল রাখলে কিন্তু হয় না। শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয়। দেখো উনি 3টা দিনের ঘটনার বর্ণনা দিয়েছে, 3টা দিনের ঘটনায় তারিখ এবং জায়গার নাম, তারপর বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়। বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝায় কাজটি হয়ে গেছে। তার মানে কি, কাজ হয়ে যাওয়া মানে কি, অতীত। হ্যাঁ, সকালে সাঁতার কাটলাম, সকালে সাঁতার কেটেছি, এরকম ক্রিয়াপদগুলোর ব্যবহার করতে হবে, কাটলাম, কেটেছি। ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনের ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা যায়। মনে রেখো, একজনের অনুমতি ছাড়া কিন্তু রোজনামচা পাঠ করা ঠিক না। তার অনুমতি নিয়ে তারপরে সে যে প্রতিদিনের ঘটনা, নিজের মনের কথাগুলো সে এক জায়গায় লিখে রাখছে, সেগুলো তার কাছে জিজ্ঞাসা না করে তোমরা নিজেরা আরেকজনেরটা পড়ে ফেলবে, এটা কিন্তু উচিত না, এটা অনুচিত কাজ, এটা মনে রাখবা। হ্যাঁ, তারপর বলতেছে এখন হচ্ছে তুমি 3-4 দিনের ঘটনা রোজনামচা আকারে লিখে শিক্ষককে দেখাও। তাহলে আমাদের পরবর্তী ক্লাস থাকবে রোজনামচা লেখা নিয়ে। রোজনামচা লেখার নিয়মটা দিয়ে দিব, আর কয়েকটা রোজনামচা তোমাদের এখানে তুলে ধরবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে 71-এর দিনগুলো গল্পগুলো পড়ে আমরা কি শিখলাম, গল্পগুলো পড়ে আমরা 71-এর মুক্তিযুদ্ধের আগের যে ঘটনা কি হয়েছিল সেই সম্পর্কে একটু ধারণা হলো। এবং লেখিকা যে 3 দিনের ঘটনা দিয়েছে, দেখো একটা ঘটনা আমি দেখাই, তারিখ দিয়েছে, সাল দিয়েছে, বার দিয়েছে, এবং ঘটনার মধ্যে যে লিখেছে দেখো ক্রিয়াপদগুলোর ব্যবহার করেছে, যে গিয়েছিল, দেখেছো, গিয়েছিল, তারপরে কেটে গেছে, গিয়েছিল, এরকম ক্রিয়াপদগুলোর ব্যবহার করতে হবে, নাইলে কিন্তু রোজনামচা হবে না। আমরা নিয়মটা পেয়ে যাবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। তাহলে মোটামুটি 71-এর দিনগুলো সম্পর্কে আমরা জানলাম। এটা হচ্ছে জাহানারা ইমামের দিনপঞ্জি আকারে লেখা 71-এর মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে এবং 71-এর মুক্তিযুদ্ধের আগের দিনগুলো নিয়ে। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।